হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। সবার আগে আমরা নিফটি অ্যানালিসিস করব। তো নিফটির উইকলি চার্ট, এটা নিফটির উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিয়ারলি প্রিভিয়াস উইকে নিফটি একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা ফর্ম করেছিল একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের পরে। অর্থাৎ সেটা একটা আমাদের অ্যালার্মিং সিচুয়েশন বা অ্যালার্মিং কন্ডিশন হওয়া উচিত আমাদের কাছে। গত সপ্তাহে যেটা আমাদের কাছে হয়েছিল 15 জানুয়ারি যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি। এবার আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন, আজকে আগামীকাল মার্কেট বন্ধ। তো আমরা বলতেই পারি যে আজকের উইকলি ক্যান্ডেলটি সম্পূর্ণ হয়েছে। এবার আজকের উইকলি ক্যান্ডেলটিতেও আমরা একটা কন্টিনিউয়াস সেল অফ কিন্তু দেখতে পাচ্ছি। অবশ্যই একটা সিগনিফিক্যান্ট লোয়ার সাইডও রয়েছে, যেখানে বুলদের প্রেজেন্সও দেখা যাচ্ছে। এবার এখানে একটা ছোট্ট পয়েন্ট না বললেই নয়, যে দেখুন প্রিভিয়াস ক্যান্ডেল, আমি একটু বড় করছি বোঝার সুবিধার্থে, প্রিভিয়াস ক্যান্ডেলের লো, অর্থাৎ যদি আমরা এটাকে মার্ক করি একটু, লেটস সে হরিজন্টাল রে, হ্যাঁ, যদি আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাকে মার্ক করি, তাহলে এই লোয়ের নিচে যদি বাজার ক্লোজিং হতো, তাহলে খুব ভালোভাবে আমরা বলতে পারতাম যে এই বেয়ারিশ এনগালফিং যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফর্ম করেছে, তার কনফার্মেশন আমাদের কাছে হয়ে যেত এই সপ্তাহে। কিন্তু বাজার কোথাও না কোথাও বুলরা তাদের প্রেজেন্স দেখিয়েছে, এবং কি প্রিভিয়াস ক্যান্ডেলের, অর্থাৎ প্রিভিয়াস যে এনগালফড ক্যান্ডেল, বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সেই লোয়ের উপরে কিন্তু বাজার ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। তো এটা অবশ্যই বুলদের জন্য খুবই ভালো যে তাদের প্রেজেন্স বা উপস্থিতি দেখা যাচ্ছে বাজারে এখনো। কিন্তু যদি আমরা ক্যান্ডেলের ক্লোজিং এর রেসপেক্টে কনসিডার করি, তাহলে কিন্তু স্ট্রং ক্লোজিং, অর্থাৎ ডাউনওয়ার্ড দিকে আমরা কিন্তু এই সপ্তাহে দেখতে পেয়েছি। অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং কোথায় ছিল? প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং ছিল আমাদের, এই প্রাইসটা কত ছিল? 21,570। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের কাছে এই সপ্তাহের ক্লোজিং হচ্ছে 352, অর্থাৎ মোটামুটি 200 পয়েন্ট নিচে আমরা কিন্তু ক্লোজিং দেখতে পাচ্ছি ক্লোজ টু ক্লোজ বেসিসে। অর্থাৎ এটাও কিন্তু খুব ভালো নয় বুলদের জন্য। ক্লিয়ার? এবার এখান থেকে যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে শিফট করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেইটা একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। তো লেটস সে লেট আস গো টু দ্য ডেলি টাইম ফ্রেম। তো ডেলি টাইম ফ্রেমের চার্ট, এইখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। এই ব্রেকআউট যখন আসে, কনফার্মেশন যখন হয়, যেখান থেকে আপসাইড পোটেনশিয়াল আমরা আশা করে রাখতেই পারি, তেমনটা হয়েছে। বাজার তুলনামূলক এতটা আশা ছিল না যে এখান থেকে এতটা র্যালি করবে, কিন্তু করেছে, কোনো অসুবিধা নেই, কারণ বাজারের যে দূরত্ব পর্যন্ত যাওয়ার সেটা যাবে, সেটা গেছে। এবার এখানে আজকে যদি আমরা আবার এই নিয়ে আলোচনা করেছি আগেও ডেলি স্টক অ্যানালিসিস ভিডিওতে, আজকে আবার একটু রিপিটেশন যদি করা যায়, তো এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইনটা নিই একটু ক্লোজিং বেসিসে, এই রকম একটা এক্সটার্নাল ট্রেন্ড লাইন বা ট্রেন্ড লাইনের জোন, আপস্লোপিং ট্রেন্ড লাইনের, তাহলে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ অ্যান্ড ফোর্থ টাচ অ্যান্ড ব্রেকডাউন, অর্থাৎ এইটা আমাদের কাছে যদি একটা লং টার্ম ট্রেন্ড লাইন হয়, তাহলে তার ব্রেকডাউন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ব্রেকডাউনটা এটা কি ডাইরেক্ট হয়েছে? না, ডাইরেক্ট হয়নি। এর আগে একটা শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়েছে। শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেকডাউনটা আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারবো যে এই জোনটার ট্রেন্ড লাইনের একটা শর্ট টার্ম ট্রেন্ড লাইন ছিল, আপস্লোপিং একটা ট্রেন্ড লাইন, যেটা শর্ট টার্ম ট্রেন্ড লাইন, তারও ব্রেকডাউন কিন্তু হয়েছে। প্রিভিয়াস যে লং টার্ম ট্রেন্ড লাইন সেটাকে টেস্ট করেছে। ব্রেকডাউনের পরে প্রিভিয়াস যে শর্ট টার্ম রেজিস্ট্যান্স, অর্থাৎ এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, সেটাকে টেস্ট করে ফার্দার সেল অফ। তাহলে ক্লিয়ারলি বাজার সুইং হাই সুইং লোয়ের ভিত্তিতে বা ট্রেন্ড লাইনের রেসপেক্টে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে কনভার্সন হয়ে গেছে এই মতাবস্থায়। শুধুমাত্র যদি আমরা এই রেসপেক্টে বলি যে ডেলি টাইম ফ্রেমে বাজার, যেহেতু আমরা সুইং হাই সুইং লো এবং ট্রেন্ড লাইনকে যখন মার্চ করেছিলাম আমাদের প্রাইস অ্যাকশন সিরিজে, সেই মতো আমরা বলতেই পারি
যে এখানে বাজার হাই ফরমেশন করার পর একটা সুইং ফরমেশন করলো। এই সুইং ফরমেশন কখন করলো? যখন একটা ডিসেন্ট রিট্রেসমেন্ট করলো। এই এই ডিসেন্ট রিট্রেসমেন্ট কতটা রিট্রেসমেন্ট করলে আমরা ধরবো না ধরবো, এটা সুইং হাই সুইং লো এর সেকেন্ড যে সেশন ছিল আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের ওপর, সেইখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখেননি সেই ভিডিওটা কনসিডার করতে পারেন, পুরো সিরিজটা কনসিডার করুন। আশা করি টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই সুইংটা ভ্যালিড হলো এই ডিসেন্ট রিট্রেসমেন্টের পরে। এই রিট্রেসমেন্ট কত দূর চললো? প্রিসিডিং যে শর্ট টার্ম যে ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়েছিল, সেই ব্রেকডাউনটার যে লেভেল, সেই ট্রেন্ড লাইনের যে লেভেল, সেই লেভেল পর্যন্ত আমাদের টেস্ট করলো। করে কি করলো? ফার্দার সেল অফ, অর্থাৎ নতুন লো ফর্ম করলো। নতুন লো ফর্ম করেছিল কি একটু দেখে নেওয়া যাক। তো লেটাস মার্ক। তো এইটা ছিল আমাদের মানে আগেকার সুইং লো। তো এখানে যদি আমরা এখানে প্লট করার চেষ্টা করি একটা হরিজন্টাল রে, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় এই লো এর নিচে ক্লোজিং দিয়ে আমাদের কিন্তু নতুন লো ফর্মেশন করেছে। এবার অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, এই যে এইখানে একটা ডাউন ট্রেন্ডের পরে এইখানে আবার একটা পিয়ার্সিং টাইপ অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পিয়ার্সিং টাইপ অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি দেখতে পাই, তাহলে এই ডাউন ট্রেন্ডেরটা এন্ডও হতে পারে, তাই না? এই যে এখনই আমরা বললাম যে ডাউন ট্রেন্ড কনভার্সন হয়ে গেছে, বা এই যে আপ ট্রেন্ডের যে মোড় সেটা ঘুরে গেছে। ওকে, অন দ্য ভার্জ অফ দিস আপ ট্রেন্ড আমরা বলতে পারি, বা এই আপ ট্রেন্ডের যে শেষ প্রান্তে হয়তো আমরা দাঁড়িয়ে আছি। কারণ কেন বলছি? কারণ এটা ডাউন ট্রেন্ডে কনভার্সন হয়তো হয়েছে, কিন্তু এটা যদি আরও সেল অফ আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা প্রপার ডাউন ট্রেন্ড। এটা সবেমাত্র শুরু এই ডাউন ট্রেন্ডের, হতে পারে মেবি। তো অ্যালার্মিং সিচুয়েশন তো অবশ্যই আমাদের কাছে রয়েছে, তাহলে আমাদের সাবধান অবশ্যই হয়ে যাওয়া উচিত। কেন? কারণ আবার বলছি, এখানে সুইং হাই ফরমেশন, সুইং লো ফরমেশন, লোয়ার হাই ফরমেশন, লোয়ার লো ফরমেশন, এই ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে যদি আমরা মার্চ করি ট্রেন্ড লাইন, তাহলে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম দুটো ট্রেন্ড লাইনই ব্রেকডাউন করেছে, এবং তার নিচে বাজার এখনো পর্যন্ত সাস্টেন করছে। তো এখান থেকে আমি এই পয়েন্টটা একটু, এই ট্রেন্ড লাইনটা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করব এরকম করে, আর শর্ট টার্ম ট্রেন্ড লাইনটাও বাড়িয়ে রাখার চেষ্টা করছি। এবার দেখুন, তাহলে যেটা যে জায়গায় আলোচনা ছিল যে এইখানে যে পিয়ার্সিং প্যাটার্ন টাইপ এই দুটো ক্যান্ডেল মিলে ফর্ম করছে, তাহলে এটা কি একটা সিচুয়েশন এরকম হতে পারে যে এই যে শর্টার টার্মে যে ডাউন ট্রেন্ডটা চলছে, এইটুকু, এই যে এই সুইং হাই থেকে এই লো পর্যন্ত এর রেসপেক্টে যে ডাউন ট্রেন্ডটা চলছে সেটা ওভার হতে পারে। সেটার জন্য কিন্তু আমরা শুধুমাত্র যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি, তাহলে কিন্তু হয়তো একটু আমাদের ফলস সিগন্যাল আসতেও পারে। ওকে, এবার হ্যাঁ, নিফটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব ভালো মেনে চলে, সেটা অবশ্যই, কিন্তু আফটার এ ডিসেন্ট ডাউন ট্রেন্ড এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আরও ভালো কাজ করে। ওকে, তো ডিসেন্ট ডাউন ট্রেন্ড আমরা কিন্তু পাইনি। আবার বলতে পারেন যে এই জায়গাটাও তো কাইন্ড অফ প্যাটার্ন, বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল, এখানে তো কাজ করেছিল, তাই না? তো এটা থাকবে, ডিসিমিলারিটিস থাকবে, তর্ক বিতর্ক থাকবে, এক এক জনের এক এক রকম ভিউ থাকবে, এগুলো সবই থাকবে। কিন্তু আমরা যদি অল ওভার রেসপেক্ট, মানে অল রেসপেক্ট যদি দিয়ে কনসিডার করি, তাহলে অবশ্যই একটা ডিসেন্ট ডাউন ট্রেন্ডের পরে যদি বুলিশ এনগালফিং বা যে কোনো বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়, তাহলে সেটা আমাদের জন্য বেটার। তবে সেক্ষেত্রে আপ ট্রেন্ড, মানে লঙ্গার টার্ম ট্রেন্ড যেন আপ ট্রেন্ড থাকে। তো এবার এখানে দেখুন, এটা এত বড় যদি আপ ট্রেন্ড আমরা ধরি, তাহলে তার রেসপেক্টে ডাউন ট্রেন্ডটা হয়তো খুবই ছোট। আবার কোনো কোনো ট্রেডারের মনে হতে পারে যে না, এটা ডিসেন্ট আপ ট্রেন্ড। তো এগুলো ট্রেডার টু ট্রেডার ভ্যারি করবে। তো অন অ্যান অ্যাভারেজ বেসিসে এই যে এই লো থেকে এই হাই পর্যন্ত যদি অন্তত ফিবো লেভেল যদি দিয়ে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে ডিসেন্ট রিট্রেসমেন্ট আমরা অন্তত এই 50% লেভেলকে বলতে পারি। তো 50% লেভেলের কাছে এসে যদি ফর্ম করতো, তাহলে হয়তো আমাদের জন্য আরও বেটার হতো। যাই হোক, সেটা করেনি, সেটা নিয়ে কোনো কথা নেই। আমরা ধরে নিচ্ছি যে এই পিয়ার্সিং কাইন্ড অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমাদের জন্য ভ্যালিড, আপাতত আপাতত ধরে নিচ্ছি। তাহলে কি ডাইরেক্টলি আমাদের এখান থেকে পজিশন তৈরি করা উচিত আবার লং সাইডে? না, সেটা করতে গেলে আমাদের কি করা উচিত? অন্তত ছোট টাইম ফ্রেমে কোনো এক রিভার্সাল সাইন পেতে হবে। তাহলে ছোট টাইম ফ্রেমে, আবার বলছি যে আবার কন্ট্রাডিক্টরি হতে পারে যে ছোট টাইম ফ্রেমে একটা তো ডাউন বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ফেলেছি, তাহলে তো হয়ে গেল না। শুধুমাত্র বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেই
এটা করাটা হয়তো একটু রিস্কি হবে, করতেই পারেন, কিন্তু আরও বেটার হবে এখান থেকে যদি আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে আমরা অন্তত কোনো না কোনো ক্ষেত্রে সুইং হাই সুইং লো এর বিচারে একটা রিভার্সাল সাইন দেখতে পাই, তাহলে তাহলে এটা আমাদের জন্য আরও বেটার হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এবার দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার কন্টিনিউয়াস সেল অফ মুডে ছিল। এখানে একটা আইল্যান্ড অ্যাট দ্য টপ বা আইল্যান্ড রিভার্সাল চার্ট প্যাটার্ন ফর্ম করেছিল, তারপরে কারেকশন, তারপরে গ্যাপ আপ নিয়ে সাইডওয়েজ হয়ে আবার খুব বড় মানে খুব শার্প ফল, তারপরে কোথাও না কোথাও এই জায়গাটায় গিয়ে বাজার কিন্তু রিভার্ট ব্যাক করার চেষ্টা করছে। এখানে ক্লিয়ারলি একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বাজার ফর্ম করলো, তারপরে ডিসেন্ট রিট্রেসমেন্ট করে সুইং লো ফর্ম করলো। এই সুইং লোটা কখন ভ্যালিড হলো? যখন প্রিভিয়াস হাইকে ব্রিচ করলো। এই সুইং প্রিভিয়াস হাইটাকে যখন ব্রিচ করে নতুন হাই ফর্ম করলো, তখন আমরা আরও একটা জিনিস যদি মাইনিউটলি দেখি, তাহলে এখানে ছোট টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি আমরা? যদি এটা আমাদের ফার্স্ট বটম হয়, এটা নেক লাইন, এটা যদি সেকেন্ড বটম হয়, তাহলে ক্লিয়ারলি আমাদের একটা ডবল বটম চার্ট প্যাটার্ন ফরমেশন হয়েছে। ক্লিয়ার? এবার যদি এখান থেকে আবার একবার ডেলি টাইম ফ্রেমে চলে যায়, এবার আমাদের দেখতে হবে যে এই যে ফরমেশনটা হলো ছোট টাইম ফ্রেমে, তাহলে এই ছোট টাইম ফ্রেমের ফরমেশনটা আমাদের যেন একটা টিপিক্যাল সাপোর্ট লেভেলে হয়, অর্থাৎ প্রিভিয়াস সাপোর্ট লেভেল আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস কোনো সাপোর্ট লেভেল আমাদের ছিল কি না। তাহলে এখানে আমরা বলতে পারি এই প্রিভিয়াস এই যে এইখান থেকে যে গ্যাপটা ফরমেশন হয়েছিল, ইটসেলফ একটা সাপোর্ট আমরা লেভেল বলতে পারি, এটা একটা আমাদের কাছে সাপোর্ট লেভেল, তাই না? এবার এখান থেকে যদি আবার আমরা আওয়ারলি বা 2 আওয়ারলি চার্টে চলে যাই, প্রথমে 2 আওয়ারলি চার্টেই যাওয়া ভালো, এখান থেকে এবার 2 আওয়ারের রেসপেক্টে যেখানে কোনো সাপোর্ট লেভেল রয়েছে কি না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেঞ্জ ফরমেশনের পরে এই ব্রেকআউট, এখানে যেহেতু গ্যাপ ফরমেশন, এই গ্যাপটা টেস্টেড গ্যাপ, তাহলে আমরা বলতে পারি যে মোর অর লেস এই লেভেলটা একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা আরও ভালো হতো যদি এই লেভেলের ওপর হতো, তাহলে আরও বেটার হতো। ওকে, তো সেটা আমরা পাইনি, একটু ওপরে হয়েছে, তাহলে আমরা আপাতত ধরে নেব যে হ্যাঁ ঠিক আছে, এটা ধরা যেতে পারে। খুব খারাপ জায়গায় বা একটা ডিসেন্ট সাপোর্ট লেভেলের কাছাকাছি আমাদের এই ফরমেশনটা হয়েছে। এবার যদি আওয়ারলি টাইম ফ্রেমে আরও একবার শিফট করে যায়, তাহলে কি? এবার দেখুন, এইটা আমাদের ইনিশিয়েশন যদি হয়, এর কনফার্মেশন কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। আমরা যারা প্রাইস অ্যাকশন সিরিজ কমপ্লিট করেছি তারা আমরা বুঝতে পারবো হয়তো যে কোনটা ইনিশিয়েশন আর কোনটা কনফার্মেশন। ডেলি টাইম ফ্রেমের রেসপেক্টে দেখুন, একটু আগেই আলোচনা করলাম যে এখানে লোয়ার হাই লোয়ার লো ফরমেশন হয়েছে, তার সাথে সাথে কি ট্রেন্ড লাইন ব্রেকডাউনগুলো হয়েছিল তার আগে। তাহলে এই দুটোর কম্বিনেশন মিলে আমরা কনফার্মেশনটা ডেলি টাইম ফ্রেমে ধরেছিলাম। তেমনই আওয়ারলি টাইম ফ্রেমে যখন আমরা শিফট করে যাচ্ছি, তাহলে এখানে তো সুইং হাই সুইং লো এর বেসিসে আমরা দেখলাম হায়ার হাই হায়ার লো ফরমেশন হলো, কিন্তু এখানে কোনো ট্রেন্ড লাইন ব্রেকডাউন আছে, এই ব্রেকআউট আছে না, সেই ট্রেন্ড লাইন ব্রেকআউট কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এই নেক লাইন ব্রেকআউট ছাড়া। এই নেক লাইন শুধুমাত্র তো ডাবল বটম বা সুইং হাই সুইং লো এর বিচারে একটা ইনিশিয়েশনের ইঙ্গিত দিতে সাহায্য করলো, কিন্তু হোয়ার ইজ দ্য ট্রেন্ড লাইন? আরও একটা কনফার্মেশন আমাদের চাই, সেটা হলে বেটার। আচ্ছা, সেটা পেলেই কি আমাদের ফেল করবে না সেট আপ? না, কখনোই নয়, এরকমটা কোনো ব্যাপার নয়। সেটা পেয়েও আমাদের ফেল করতে পারে, কিন্তু আমাদের অবশ্যই উচিত এখানে ন্যূনতম আরও একটা ট্রেন্ড লাইন ব্রেক আউট অথবা প্রিসিডিং যে সুইং হাই ফর্ম করেছে তার উপরে বাজার সাস্টেইন করা। ক্লিয়ার? অর্থাৎ বাজার এখানে কি করেছে? বাজার এখানে লো ফরমেশন করেছে, হাই ফরমেশন করেছে, এটাই আমাদের নেক হয়ে গেছে সুইং হাই, সুইং লো ফরমেশন, হায়ার হাই। অর্থাৎ বাজার যদি এখান থেকে দেখুন, এখান থেকে আবার টেস্ট করেছে, এখানে এই ব্রেকআউটটা দেখে অনেকেই এন্ট্রি করেছিল, অনেক রিটেল ট্রেডার বা অনেক টেকনিক্যাল অ্যানালিস্ট যারা দীর্ঘদিন ধরে বাজারে রয়েছেন, তারা হয়তো রিভার্সালের আশা করে এন্ট্রি নিয়েছেন। তাদেরকে বাজার পেশেন্স টেস্ট করেছে, অবশ্যই প্রিসিডিং যে সুইং লো এখনো পর্যন্ত ইনট্যাক্ট, এবং তারপরে বাজার এখানে কোথাও না কোথাও একটা কি টাওয়ার বটম টাইপ চার্ট প্যাটার্ন আওয়ারলি টাইম ফ্রেমে ফর্ম করার চেষ্টা করছে। এবার এরকম যদি হয় যে ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার আগে বাজার নতুন একটা সুইং ফরমেশন করলো, অথবা এখান থেকে মুভ করেছে আবার নিচে নামলো, নিয়ে আবার উপরে উঠলো, তো এরকম যদি হয় কখনো, তাহলে আমরা তার রেসপেক্টে বলতে পারি যে এই যে ডাউনফলের যে মানে কি বলবো মোমেন্টামটা ছিল, বা এই যে কি বলবো নির্দিষ্ট যে দিকটা ছিল, সেটা হয়তো আবার পরিবর্তন হতে চলেছে।
এবার যদি এখানে এরকম হয় যে এখান থেকে ডাইরেক্টলি এখানে কোনো রকম আদার্স প্রাইস অ্যাকশন না করে ডাইরেক্টলি প্রাইস কি করলো, এই প্রিসিডিং সুইং হাইকে ব্রিজ করে এখানে ক্লোজিং দিতে সমর্থ হলো, এরকমটাও হতে পারে। তো যদি হয় ওই রকম, তাহলেও আমরা বলতে পারবো যে এটা একটা কনফার্মেশন অফ দিস ডাউন ট্রেন্ড। কেন? সেক্ষেত্রে যদি আমরা এইখানে এই সুইং হাইয়ের ওপরে যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজিং পাই, তাহলে কিন্তু দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, এইখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন প্লট করি, মোর আর লেস আমরা মোটামুটি কিন্তু এই ট্রেন্ড লাইন ব্রেকআউটও তার সাথে সাথে পেয়ে যাব। তাহলে দ্যাট উইল বি আওয়ার মাল্টিপল কনফার্মেশন যে এই ডাউন ট্রেন্ডটা আপাতত ওভার, এবং প্রাইস বা নিফটি হতে পারে এই যে লং টার্ম যে আপ ট্রেন্ড, যেটা ডেলি টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি, সেটা কন্টিনিউ করার চেষ্টা করবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, প্রোজ অ্যান্ড কনস সব দিক, শুধুমাত্র আমরা লং ভাববো, শুধুমাত্র আমরা শর্ট ভাববো, এরকমটা নয়। আমাদের ওভারঅল সব সিনারিও আলোচনা করতে হবে বা আমাদের ইন্টারপ্রেট করে রাখতে হবে। এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। এবার এখান থেকে কি হতে পারে? এখান থেকে দেখা গেল বাজার আবার উপরের এই যে ট্রেন্ড লাইনটা, এই যে আওয়ারলি টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনটা আমরা টানলাম, এই ট্রেন্ড লাইন থেকে আবার দেখা গেল ব্রেকআউট দিল, দিয়ে আবার এখান থেকে এটা ফেক আউট করে আবার নিচের লেভেল এসে, এগুলো লেভেল এসে একদম এই যে গ্রিন জোন, সেই গ্রিন জোন আমাদের ভেঙে দিল। তাহলে কি? তাহলে কিন্তু আমাদের জন্য সত্যি বুলদের জন্য একদমই ভালো নয়। আমাদের জন্য কেন বলছি? কারণ অ্যাজ এ রিটেলার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই করে কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে এই যদি লেভেল ভেঙে যায়, তাহলে সেটা খুব একটা ভালো হবে না বুলদের জন্য। প্রিসিডিং ট্রেন্ড মানে শর্ট টার্ম ট্রেন্ড অলরেডি ডাউন, সেটা আরও কিন্তু স্ট্রং হবে। আমাদের জন্য আপাতত ক্রিটিক্যাল সাপোর্ট এই লেভেলটি, যেটা আমাদের কাছে 20,900 থেকে 20,100 হয়ে দাঁড়িয়েছে এখন। ওকে, এবং অবশ্যই অবশ্যই যেটা না বললেই নয়, এই যে ক্যান্ডেল দুটোর যে রেঞ্জ, অর্থাৎ আমি এবার যদি পুরোটা মুছে দিই, আশা করি এগুলো বোঝা হয়ে গেছে আপনাদের। এই যে রেঞ্জ 20,900 থেকে 20,100 তো বললাম, কিন্তু এইখানেও তো একটা সাপোর্ট ক্রিয়েট করেছে বাজার, তাহলে ইটসেলফ এটাও একটা ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের কাছে হতে পারে আগামী দিনে, যেটা আজকে খুব সুন্দরভাবে টেস্ট করেছে বাজার। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট যদি ব্যাংক নিফটি নিয়ে বলা যায়, ব্যাংক নিফটি মোর বেয়ারিশ অ্যাজ কম্পেয়ার টু দ্য নিফটি। এখানে দেখতে পাচ্ছি টপ ফরমেশন অনেকদিন আগে হয়েছিল, এগুলো জায়গাতেও আমরা আলোচনা করেছিলাম, খুব সুন্দর ফল এসছে। এবার একটা ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে এইখানে একটা আমাদের কাইন্ড অফ লেফট শোল্ডার, হেড অ্যান্ড রাইট শোল্ডার ফরমেশন হয়েছিল, এবং আজকের ডেটে দাঁড়িয়ে বাজার কিন্তু অলমোস্ট সেই লেভেলটার কাছাকাছি এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তাহলে হতে পারে যে এই টেম্পোরারি সেল অফটা ওভার, এখান থেকে আবার যেমন করে আমরা নিফটি অ্যানালিসিস করলাম, সেই নিফটি অ্যানালিসিস করে আমরা কনফার্মেশন পাওয়ার চেষ্টা করব। আগামী দিনে কেমন রিয়্যাক্ট করে সেটা আমাদের দেখতে হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের নিফটি ফাইন্যান্স। এখানেও কিছু বলার নেই, কাইন্ড অফ সিমিলার মুভমেন্ট ব্যাংক নিফটির মতোই আমরা দেখতে পাবো। টপ ক্যাপিং খুব সুন্দর, ব্রেকডাউন ক্রিটিক্যাল সাপোর্টের কাছে দাঁড়িয়ে, এখানেও আওয়ারলি টাইম ফ্রেমে যদি কোনো রিভার্সাল সাইন আমরা দেখতে পাই, তাহলে আমাদের জন্য ভালো হবে, অর্থাৎ বুলদের জন্য ভালো হবে। নিফটি পিএসইউ ব্যাংক এখনো পর্যন্ত তার স্ট্রেংথ দেখিয়ে যাচ্ছে, কোনো রকম উইকনেস নেই বাজারে, মানে এই নিফটি পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে। তো এখানে কোনো অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েট হয়নি, তবে অবশ্যই আওয়ারলি টাইম ফ্রেমে আমাদের নজর রাখতে হবে কোনো রকম রিভার্সাল সাইন আসছে কি না। আপাতত এই সুইং বা একটু ব্রডার লেভেলে আওয়ারলি টাইম ফ্রেমের এই সুইংগুলো যতক্ষণ ইনট্যাক্ট আছে, ততক্ষণ আমাদের জন্য ভালো। সিএনএক্স আইটিতে দেখুন রেঞ্জ ফরমেশন করে ফেলেছে বাজার কোথাও না কোথাও। তো এখান থেকে যদি ফার্দার সেল আপ বা রেঞ্জ ব্রেক ডাউন আসে, তাহলে আমাদের জন্য একটু সাবধান হয়ে যাওয়া বেটার হবে। নিফটি মিড ক্যাপে কি? নিফটি মিড ক্যাপে কুইক ডাউন মুভ একটা এসেছিল দুদিন আগে, এই রেঞ্জ আমাদের ভেঙেছে, যদিও এটা বড় বড় রেঞ্জ উইকগুলো দিয়ে অনেক তৈরি করেছে। এই রেঞ্জ ভাঙার পর কুইকলি আবার প্রিসিডিং যে কনসলিডেশন জোন, সেই জোনের মধ্যে বাজার ঢুকে গেছে। এখনকার জন্য ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের এইটা, অর্থাৎ এই লেভেলটি, যেটা 12,900 অলমোস্ট। নিফটি স্মল ক্যাপে আমাদের কিন্তু ট্রেনটা একটু বেন্ড হতে দেখা যাচ্ছে। কেন বলছি? এখানে আরও বেটার হতো বাজার যদি এই লোটার নিচে সাস্টেন করতো, সেটা হয়নি অবশ্যই। দেখুন বাজার কন্টিনিউয়াস আপ ট্রেন্ড, সুইং লো ফরমেশন, লোয়ার হাই ফরমেশন,
লোয়ার লো ফরমেশন করেছে ঠিকই, কিন্তু এর নিচে সাস্টেন করছে না, অর্থাৎ আমাদের কাছে ক্রিটিক্যাল এটা। যদি এখান থেকে ফার্দার মুভ ডাউন মুভ আসে তাহলে আমাদের জন্য সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে আপ ট্রেন্ডটা বেন্ড হয়ে ডাউন ট্রেন্ডে কনভার্ট হতে চলেছে বা হয়ে গেছে। এরপর আমরা কিছু স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করব, যে দেখুন এতদিন আমরা সত্যি বলতে খুব ভালো বুল পজিশন হয়তো তৈরি করেছি। এবার আমরা যদি হোল্ডিংয়ে থাকে বেশ কিছু স্টক, সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এগুলো স্টক নিয়ে কি করা উচিত। ওকে, তো এক এক করে আমি প্রথমে উইকলি টাইম ফ্রেম অ্যানালিসিস করব। উইকলি টাইম ফ্রেম অ্যানালিসিস করে কিছু স্টক, স্পেসিফিক স্টক ডেইলি টাইম ফ্রেম অ্যানালিসিস করে একটা ওভারভিউ পাওয়ার চেষ্টা করব যে এখন আমাদের কি করা উচিত। অবশ্যই নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরেই কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনি বা আপনারা নেবেন। কারোর কথা শুনে কখনো ট্রেড বা ইনভেস্টমেন্ট করা মানে ডিসিশন নেওয়া উচিত নয়। তো সবার প্রথমে আমাদের যে স্টক সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। তো অ্যাক্সিস ব্যাংকের উইকলি টাইম ফ্রেম আমরা অ্যানালিসিস করব। দেখুন এই অ্যানালিসিস করার আগে আমরা পূর্ববর্তী কিছু অ্যানালিসিস করব। ওকে, বাজার দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস মানে কি রিপিটেশন, সেম জিনিসের রিপিটেশন, আর কিচ্ছু না। তো সেইগুলো আমরা আগে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। সরি, বেশি আগে যাব না, ধরে নেওয়া যাক করোনা ক্র্যাশ। তো এখানে দেখুন বাজার বটম ফরমেশন, নেকলাইন ফরমেশন, তারপর আমাদের ব্রেকআউট। এখানে ব্রেকআউট হওয়ার পর নিয়ারেস্ট সুইং ইনট্যাক্ট ছিল, ভালো মুভ দেয় বাজার। এবার এইখানে দেখুন, এই জায়গাটায় দেখুন, এখানে বাজার লো ফর্ম করে, নেকলাইন ফরমেশন, ডাবল সেকেন্ড বটম, ব্রেকআউট, তারপরে আমাদের খুব সুন্দর একটা ডিসেন্ট মুভ পাই প্রিসিডিং রেজিস্ট্যান্স পর্যন্ত, এবং তারপরে এসে এখান থেকে আবার একটা ডাবল বটম টাইপ ফরমেশন করে উইকলি স্কেলে, তারপরে আমরা আবার ডিসেন্ট একটা মুভ পাই। তো এগুলো সব বুল পজিশন তৈরি করার জন্য, কিন্তু কোথাও না কোথাও আমাদের উল্টো জিনিসটাও ভেবে রাখা উচিত, তাই না? কেমন উল্টো জিনিস? দেখুন এই জায়গাটায় আমি যখন এগুলো মার্ক করে গেলাম, হয়তো আপনারা এই জায়গাগুলো মিস করে গেছেন, বা যারা একটু চার্ট দেখতে অভ্যস্ত তারা হয়তো তাদের চোখ হয়তো এড়ায়নি, সবার হয়তো চোখ এড়াবে না। কিন্তু দেখুন এইখানে তো ফার্স্ট টপ, এটা নেকলাইন, এটা সেকেন্ড টপ, তারপরে ব্রেকডাউন, এই ঘটনাটাও কিন্তু ঘটেছিল, তাই না? তারপরে এখানে দেখুন, এই জায়গাটায় দেখুন, এইখানে বাজার এই 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 এটা ছোট টাইম ফ্রেমে দেখলে আরও সুবিধা হবে। আমি এখানে একটু সার্কেল করছি, ছোট টাইম ফ্রেমে যাচ্ছি। উইকলি স্কেলে যারা সবে সবে দেখতে শুরু করেছেন, উইকলি স্কেলে হয়তো দেখতে অসুবিধা হবে। দেখুন এখানে কি করেছে, সিমিলার কাইন্ড অফ ডাবল বটম, যদিও কমপ্লেক্স, সরি ডাবল টপ, তাই না? তাহলে এই সিচুয়েশনগুলোর জন্যও কিন্তু আমাদের তৈরি হতে হবে। যদি এরকম সিচুয়েশন আমরা দেখতে পাই, সেটা ভুলদের জন্য কিন্তু সুখকর নয়। আমাদের ওয়েট করতে হবে টু জেনারেট আ পারফেক্ট সেট আপ ফর দ্য লং এন্ট্রি। এই জিনিসটা আমরা ভুললে চলবে না। ক্লিয়ার? এবার আসি এখনকার আলোচনায়। এবার এখন দেখুন, এখন আমাদের কি ফরমেশন হয়েছে। এখানে আমাদের যদি এটা ফার্স্ট টপ হয়, এটা যদি নেকলাইন হয়, এটা যদি সেকেন্ড টপ হয়, তাহলে ক্লিয়ার কাট ব্রেকডাউন। এই সপ্তাহের ক্যান্ডেল ক্লোজ, কারণ আগামী দিন ছুটি, তাহলে এখানে ক্লিয়ার কাট একটা আমরা বলতে পারি ডাবল টপ ফরমেশন হয়েছে। তাহলে এইরকম ডাবল টপ ফরমেশন যদি হয়, আদতে আমরা জানি না বাজার এখান থেকে কতটা কারেকশন আসতে পারে। আমরা চার্ট প্যাটার্নের রুলস অনুযায়ী একটা হিসেব করতে পারি যে এইখান থেকে টপ থেকে যে নেকলাইনের রেঞ্জ, সরি এই নেকলাইনের যে রেঞ্জ, সেই পর্যন্ত বাজার আসতে পারে, অর্থাৎ কত 1022 পর্যন্ত আসতে পারে। এবার বাজার অলরেডি দেখুন এটা ফরমেশন করার সাথে সাথে কিন্তু 1042 পর্যন্ত চলে এসছে, আর লো তৈরি করেছে কত 1020, অর্থাৎ এই চার্ট প্যাটার্নের হিসেবে কিন্তু কমপ্লিট করে ফেলেছে তার টার্গেট। কিন্তু এটাই কি শেষ? এটা শেষ, কিন্তু এটা শেষ কি শেষ নয়, এটা ঠিক করবে কিন্তু একমাত্র বাজার। তাহলে আমাদের কি করণীয়? আমাদের কিন্তু এখান থেকে পজিশন যদি আমরা হোল্ড করে থাকিও, তাহলে আমাদের আরও একটা ট্রিগার পয়েন্টের অপেক্ষা করতে হবে বা করা উচিত। কেমন ট্রিগার পয়েন্ট এটা যদি বলি, তাহলে এখানে আমরা একটা ধরে নেওয়া যাক লং টার্ম ট্রেন্ড লাইন প্লট করে রাখবো এইরকম করে। যদি বাজার এখানে ডাবল টপ ফরমেশন হয়েছে, যদি বাজার ফলোড বাই এই ট্রেন্ড লাইন ও ব্রেকডাউন করে দেয়, তাহলে আমরা টেম্পোরারিলি এক্সিট নিয়ে নেব।
যদি আমরা প্রফিটে থাকি, ধরে নেওয়া যাক আমরা এইগুলো লেভেলে কোথাও এন্ট্রি করেছি বা এগুলো লেভেলে এন্ট্রি করেছি। এবার যখনই প্রফিট বুকিং করার কথা ভাববো, তাহলে আমাদের তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু অলমোস্ট একটা আমাদের সাপোর্ট লেভেল, তাই না? এখান থেকেও তো ব্রেকআউট এসছে, এই যে এখানে যদি আমি মার্ক করার চেষ্টা করি, এটা একটা রেঞ্জ ফরমেশন, তারপর ব্রেকআউট, খুব সুন্দর টেস্টিং, তারপরে ফার্দার ব্রেকআউট, তাহলে ক্লিয়ারলি এটা একটা সাপোর্ট লেভেল। তাহলে এখান থেকে বাজার ঘুরতেই পারে। আমাদের এক্সপেকটেশনস কি থাকে যে এখান থেকে বাজার টাচ করবে আর এইভাবে ঘুরবে? না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকমটা হবে না। বাজার যদি টিপিক্যাল একটা সাপোর্ট বা ডিমান্ড লেভেলে আসে, তাহলে বাজার সেখানে সময় অতিবাহিত করবে। এই সময়টার কথা বা সময়টার গুরুত্ব আমরা কেউ দিই না। হ্যাঁ, আমরা জানি না কতদিন ওয়েট করবে, কিন্তু একটা সময় কাটানোর প্রবণতা কিন্তু থাকে। কেন? কারণ সেখানে যারা কেনার বা বড় প্লেয়াররা কেনার, তারা চায় না কখনোই যে তাদের কেনা যখন শেষ, যতক্ষণ না শেষ হচ্ছে তার আগে প্রাইস ওপরে উঠে যাক। তো তার মানে কি, এটা আমরা কোন দিকে কোন বিষয়টা বুঝতে চাইছি? আর কিছুই না, বাজার যদি এই ব্রেকডাউনের পর, অর্থাৎ এই চার্ট প্যাটার্ন ফরমেশনের পরে, ডাবল টপ চার্ট প্যাটার্নটা ফরমেশনের পরে যদি এই ট্রেন লাইনটাও ব্রেকডাউন করে এবং ফলোড বা এই সাপোর্ট লেভেলের কাছে আসে, তাহলে বাজার এখানে একটা রেঞ্জ ফরমেশন করবে, তারপরে তার ব্রেকআউট দিলে আমরা আবার এখানে এন্ট্রি নেব এবং সেক্ষেত্রে আমাদের স্টপ লস থাকবে রেঞ্জের নিচ পর্যন্ত। এইটা হবে অ্যাকচুয়াল এন্ট্রির সেট আপ। ক্লিয়ার? তাহলে আপাতত আমাদের জন্য অ্যালার্মিং সিচুয়েশন অ্যাট দ্য অ্যাক্সিস ব্যাংক। অবশ্যই মাথায় রাখতে হবে, ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে, অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে। এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড লার্নিং পারপাসেস এর জন্য। নেক্সট আমাদের একটা স্টক, সেম আমরা উইকলি স্কেলে অ্যানালিসিস করব, এসবিআই লাইফ। এসবিআই লাইফে কি দেখতে পাচ্ছি দেখুন, এগুলো আমাদের অনেক আগে একবার ডিসকাশন হয়েছিল এই ব্রেকআউটটাতে, হয়তো আমার মেবি, জানি না, মনে পড়ছে না কবে অ্যানালিসিস করেছি, অনেক স্টক অ্যানালিসিস করা হয়। তো কোথাও না কোথাও দেখুন, ট্রেডার হিসেবে আমরা ব্রেকআউট যদি ট্রেডার হয়, তাহলে এগুলো জায়গায় ধরে নিন আমরা এন্ট্রি করেছি। এবার কেনার পরে আমাদের এক্সপেকটেশন অবশ্যই থাকবে যেখান থেকে প্রাইস যাতে অ্যাপ্রিসিয়েট করে বা বাড়ে, এবং সেটা না করে যদি বাজার কোথাও না কোথাও থেমে যায় বা তার উল্টো ইন্ডিকেশন দেয়, সেটা আমরা যাতে ওভারলুক না করি কখনো। টেকনিক্যাল অ্যানালিসিসের কিন্তু এটাই মোক্ষম উদ্দেশ্য। তো এখানে দেখুন, এখানে বাজার ব্রেকআউট তো দিল, টপ ফরমেশন তো করলো, নেকলাইন ফরমেশন, আবার সেকেন্ড টপ ফরমেশন করে তার ব্রেকডাউন দিয়ে দিয়েছে। এবার এই ব্রেকডাউনটা দিয়েছে প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেল, তাই না? এবার অবশ্যই আমরা এখানে ওয়েট করতে পারি বিকজ অফ দিস সাপোর্ট, বাট আমাদের কিন্তু একটা ট্রিগার পয়েন্টও সেট করে রাখতে হবে। ট্রিগার পয়েন্টটা কি ক্ষেত্রে? আবার সেম যেমনটা আমরা অ্যাক্সিস ব্যাংকে দেখলাম, আবার একটা ট্রেন্ড লাইন প্লট করে রাখবো। যদি এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু টেম্পোরারি পেন আসতে পারে এসবিআই লাইফ। যদি আপনার হোল্ডিংয়ে থাকে, অবশ্যই এই জিনিসগুলো নিয়ে একটু বিচার বিবেচনা করবেন, একটু শেখার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করুন, তারপরে আলটিমেট ডিসিশন ইজ ইয়োর্স। নেক্সট কি স্টক? নেক্সট স্টক হচ্ছে এইচডিএফসি লাইফ। বেশ কিছু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আমাদের অ্যানালিসিস রয়েছে আজকে। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, তো এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সে হয়তো আমরা এর আগে আলোচনা করেছিলাম ডেলি টাইম ফ্রেমে। দেখুন খুব সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল কন্টিনিউয়েশন আমাদের ফরমেশন হয়েছিল। এবার এখানে মজার ব্যাপার হয়েছে একটা, দেখুন দেখুন ফরমেশনটা কবে হয়েছিল? ফরমেশনটা হয়েছিল এই দিনকে, এই ব্রেকআউটটার সাথে সাথে। এবার দেখুন, অনেকের মনে হতে পারে যে এই ব্রেকআউট তো ফেল করে গেছে, এখানে এত সুন্দর ব্রেকআউট এলো, কাপ অ্যান্ড হ্যান্ডেল ফেল করে গেল, চার্ট প্যাটার্ন কাজ করে না। যারা টেকনিক্যাল অ্যানালিসিসের মেইন জায়গাটা বুঝবে না, তারাই এরকমটা বলবে যে চার্ট প্যাটার্ন কাজ করে না। ওকে, যে কোনো চার্ট প্যাটার্ন ফেল করতে পারে, যতই পাওয়ারফুল চার্ট প্যাটার্ন হোক না কেন, বিকজ অফ মার্কেট কন্ডিশন অন দ্যাট টাইম। অর্থাৎ বাজার বুলিশনেস দেখালো, তার পর মুহূর্তেই বেয়ারিশনেস দেখাতে পারে, এইটা আমরা ভুললে চলবে না টেকনিক্যাল অ্যানালিসিসে। কয়েক সেকেন্ড পরে পুরো ভিউটা চেঞ্জ হয়ে যেতে পারে। কেন?
কয়েক সেকেন্ড হয়তো খুব বেশি বললাম, কয়েক মিনিটের মধ্যে কিন্তু ভিউ চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ যেই মুহূর্তে কোনো একটা চার্ট প্যাটার্ন ফরমেশন হলো, ধরে নিলাম আমরা ইন্ট্রাডেতে সেটা পয়েন্ট আউট করলাম, কয়েক মিনিটের মধ্যে তো টার্ন অ্যারাউন্ড হয়ে যেতে পারে বাজার। যখন বাজার ফল করে তখন তো আমরা দেখেছি কি চূড়ান্ত গতিবেগের সাথে বা মোমেন্টামের সাথে বাজার ফল করে, তাই না? তো এই জিনিসগুলো ভুললে চলবে না। এখানে কি হলো, এখান থেকে এইটা আমরা ওভারকাম করতে পারতাম কিভাবে, বা পসিবিলিটি মানে বাড়তো কিভাবে। তো আমরা সবসময় একটা কথা বলি যে ব্রেকআউট ক্যান্ডেলের ভ্যালিডেশন। তো ব্রেকআউট ক্যান্ডেলের ভ্যালিডেশন কি, অন্তত এই যে ব্রেকআউট ক্যান্ডেলের হাই, সেই ক্যান্ডেলের হাইটাকে আমরা মার্ক করব, এবং নেক্সট ট্রেডিং ডেতে যদি এটা ডেলি টাইম ফ্রেমে হয়, অন্তত একটা ছোট টাইম ফ্রেমে, লেটস সে 15 মিনিট বা আওয়ারলি টাইম ফ্রেমে একটা সলিড ক্লোজ আমরা আশা করব এর ওপরে। যদি প্রাইস দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের সেটা কনফার্মেশন হবে অফ দ্যাট ব্রেকআউট। এখানে হয়নি, যদি আমরা এটা ফলো করতাম তাহলে বাঁচতাম, যদি ফলো না করতাম তাহলে স্টপ লস হিট হয়েছে। স্টপ লস কোথায় ছিল, নিয়ারেস্ট সুইং। অর্থাৎ এই চার্ট প্যাটার্নটা অলরেডি ফেল করেছে কোথায়, যদি এই হ্যান্ডেলের নিচে আমাদের ক্লোজিং দেয়। এর নিচে কোন দিন হয়েছে, ধরে নিচ্ছি আমরা এই ছোট্ট ডেটাতে, এই শর্ট ডেটাতে আমরা বুঝতে পারিনি, আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করেছিলাম, তাহলে আমাদের অলরেডি এখানে বেরিয়ে যাওয়ার কথা ছিল। সেক্ষেত্রে হয়তো স্টপ লসের থেকে একটু বেশি লস বুক করতে হতো, কিন্তু তারপরে কি করেছে বাজার, একটা রেঞ্জ ফরমেশন, আরও ডাউন মুভ। অর্থাৎ এখানে যদি আপনি বেরোতেন, বা এখানে যদি সিম্পলি আবার ব্রেকডাউন ভ্যালিডেশনের রুল ফলো করতেন, কেমন করে ব্রেকডাউন ভ্যালিডেশন, যে কিচ্ছু না, এখানে যদি আমরা যেমনটা এখানে বললাম ব্রেকআউট ভ্যালিডেশন, তেমনটা ব্রেকডাউন ভ্যালিডেশন কি, এইখানে লোয়ের নিচে আমরা মার্ক করে দিলাম, এটা আমাদের ট্রিগার পয়েন্ট কি ছোট টাইম ফ্রেমে। তো এটা ছিল আমাদের 19th অফ ডিসেম্বর, 20th অফ ডিসেম্বরে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা এখানে বেরিয়ে যেতাম তাহলেই আমাদের কাজ ওকে। তো এখানে আমরা দেখি কবে ঘটেছিল সেই ঘটনা, এই জায়গাটায় দেখুন, এইখানটায় দেখুন, এই জায়গাটায় একটা সময়কার ক্যান্ডেল, দুপুর একটা বা আরও 15 মিনিট দেখলাম, তাহলে আমাদের এইখানে বেরিয়ে যাওয়ার সিগন্যাল ছিল 660 নিয়ার অ্যাবাউট। সেখানে যদি আমরা বেরিয়ে যেতাম তাহলে আমাদের বড় লসের থেকে আমরা বাঁচতে পারতাম। তো এই জন্য স্টপ লস মেনটেন ইজ ভেরি ভেরি নেসেসারি। আমাদের নেক্সট স্টক হচ্ছে মারুতি। সব বেয়ারিশ স্টক নিয়ে কথা বলবো, কারণ মার্কেটের পরিস্থিতি এখন বেয়ারিশ, তাই বেয়ারিশনেস আমাদের আলোচনা করতে হবে বেয়ারিশনেস নিয়ে। এবার বাজার কালকেও, আমি আজকে অ্যানালিসিস করলাম, সোমবার দিন থেকে বাজার সুপার বুলিশ হয়ে গেল, হতে পারে, তো সেই মতো আমরা অ্যাক্ট করব। কোনো সময় ওভার অপটিমিস্টিক আমরা হব না। মারুতি, মারুতিতে দেখুন কন্টিনিউয়াস একটা ডিসেন্ট আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এই করোনা ক্র্যাশ থেকে। আজকে দাঁড়িয়ে কি একটা রেঞ্জের মধ্যে চলছিল, খুব সুন্দর একটা কার্ভ ট্রেন্ড লাইনও প্লট করা যাবে এখানে, আমি আর টানছি না, আপনারা প্লট করে দেখতে পারেন। আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা ছিল, ক্রিটিক্যাল সাপোর্ট ছিল এই লেভেলটা, যেটার ব্রেকডাউন আমাদের হয়ে গেছে, তাই না? ব্রেকডাউন হয়ে গেছে এবং এর নিচে কিন্তু টেস্টিং করে নিচে সাস্টেন করছে। যতক্ষণ না মিনিমাম একটা ওভারকাম করছে এই রেজিস্ট্যান্সের ওপর, ততক্ষণ পর্যন্ত কি বিয়ারিশনেস থাকবে। তো এগুলো সিচুয়েশন দেখে আমরা আপাতত বেরিয়ে যাব, যদি আবার কনফার্মেশন আসে কন্টিনিউশনে তখন এন্ট্রি করব, এটা করা উচিত টেকনিক্যালি, তাই না? তাহলে এই জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। সিম্পল অ্যানালিসিস, নাথিং ভেরি ভেরি কনফিউজিং। আমরা একটা রেঞ্জ পেয়েছি, রেঞ্জের ব্রেকডাউন হয়েছে, যদি আমরা অনেক সময় বক্স ব্রেকআউট, দারভাস বক্স, হ্যানা ত্যানা, নিকোলা ধারবাস, অনেক কিছু আমরা কথা বলি, তো বক্স ব্রেকআউট যখন হচ্ছে তখন আমরা কেনার কথা ভাবি, তাহলে ডাউনওয়ার্ড ব্রেকআউট হলে, তাও আবার এত বড় রেঞ্জে উইকলি স্কেলে, তাহলে আমরা সেল করার কথা ভাবি না কেন? বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই স্টকটা কি এখন কেনা যাবে, তাহলে তার উত্তর এখানে। এই ব্রেকডাউনটা হয়েছে, ব্রেকডাউনটা টেস্ট করেছে, এই বা প্রথমে টেস্টিংয়ের মাধ্যমে ব্রেকডাউন হয়েছে। তো এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি, তাহলে দেখুন এখানে ট্রেন্ড লাইনের ব্রেকডাউন আমরা পেয়ে যাব এরকম করে, তাহলে ডাবল কনফার্মেশন। এগুলোর জন্য আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। আমরা কী করবো না করবো দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার, বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। নেক্সট, হিন্দুস্তান ইউনিলিভার।
হিন্দুস্তান ইউনিলিভারে কি দেখছি দেখুন, দীর্ঘদিন ধরে এর মান্থলি টাইম ফ্রেম একটু দেখা যেতে পারে। দেখুন এই যে মান্থলি টাইম ফ্রেমে আমি শিফট করে গেলাম কি করে, কারণ চার্টটা দেখে আমার মনে হলো উইকলি টাইম ফ্রেমে খুব একটা ভালো লাগছে না, ওই জন্য এটা এইগুলো শেখানো যায় না কাউকে, এগুলো আপনাকে চার্ট দেখতে দেখতে বুঝতে হবে। তো এখানে দেখুন এই হাই ফরমেশন করার পর 2021-এ সেখান থেকে বাজার, মানে যারা এগুলো জায়গায় কেউ লামসাম ইনভেস্টমেন্ট করেছে তার জন্য রিটার্ন জিরো বা নেগেটিভ, তাই না? এখানেও তো একটা ব্রেকআউট ছিল, এই যে এই রেঞ্জের একটা ব্রেকআউট ছিল, ক্লিয়ার ব্রেকআউট। তাহলে এই ব্রেকআউট দেখে খুব সুন্দরভাবে আপনি কেউ কেউ এন্ট্রি করেছেন। সেখান থেকে 21 থেকে 24 হয়ে গেল মোটামুটি 2.5-3 বছর। হিন্দুস্তান ইউনিলিভার প্রোভাইডেড নো রিটার্ন অর নেগেটিভ রিটার্ন, ইট হ্যাজ প্রোভাইডেড নেগেটিভ রিটার্ন। এবার এটা যদি কোনো লং টার্ম ট্রেডারের জন্য 2.5 বছর 3 বছর ধরে নেগেটিভ রিটার্ন বা নো রিটার্ন নিয়ে বসে থাকা পসিবল হয়, তিনি থাকবেন, যিনি না থাকা তিনি ট্রেড করবেন, তাই না? সিম্পল। তো এখানে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, এইটা তাহলে কি হয়ে গেল, এটা আমাদের একটা সিম্পল রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, আমি একটু রেড মার্ক করে দিচ্ছি জোনটাকে, এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এবার আমরা একটু উইকলি টাইম ফ্রেমে যাই, কি দেখতে পাচ্ছি দেখুন, কোন কোন জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো আর কোন কোনগুলো করবো না, এগুলো আমাদেরকেই ঠিক করতে হবে। প্রবাবিলিটি কিভাবে বাড়াতে হয় এই জায়গাটায় দেখুন, এখানে অলমোস্ট একটা ডাবল বটম টাইপ চার্ট প্যাটার্ন আমরা বলতে পারি। আমি ধরে নিচ্ছি বাই ইগনোরিং দিস ফ্যাক্ট যে ডাবল বটম চার্ট প্যাটার্ন হ্যাজ টু বি ফর্মড আফটার আ ডাউন ট্রেন্ড, আমি ওটাকে বাদ দিচ্ছি। তো এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা শর্ট টার্ম ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ডের আপার ব্যান্ডেই বা আপার রেঞ্জেই একটা ডাবল বটম ফর্মেশন হয়েছে, আমি ধরে নিচ্ছি, আমি ক্লাসিক্যাল ব্যাপারে যাচ্ছি না। তো এখানে ডাবল বটম চার্ট প্যাটার্নটা ফর্ম করেছিল। আমরা এখানে যদি কেনার কথা ভাবি, ইটসেলফ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে, এখানে কি আমাদের কেনা উচিত কি উচিত না, এই ডিসিশনটা কে নেবে? কোথাও পোস্ট করবেন, জিজ্ঞেস করবেন, কাকে জিজ্ঞেস করবেন? এগুলো ছাড়তে হবে, নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে এখানে কি আমার কেনা উচিত কি উচিত না, আপনি আনসার পেয়ে যাবেন। আর এই আনসারটা পেতে গেলে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসটা একটু রপ্ত করতে হবে। এইখানে কি, এইখানে দেখুন সেম কাইন্ড অফ সিনারিও হলো, খুব সুন্দর রেঞ্জ, ব্রেকআউট ফেল হয়, এত সুন্দর ব্রেকআউট আমি যখন স্পট করার চেষ্টা করলাম তখন এই যে রেড জোন করা যে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স জোন ডাউন স্লোপিং, সেইটাকে আমরা ইগনোর করে দিলাম। আর ব্রেকআউট এসছে, চল এখানে পয়সা ঢোকালেই পয়সা ট্রিপল, এরকমভাবে হয় না টেকনিক্যাল অ্যানালিসিসটা। কোথা থেকে রিয়াক্ট করেছে, সেই রেজিস্ট্যান্স জোন থেকেই। তাহলে এই রিস্কটা একজন ট্রেডার যদি নেন, তাহলে অবশ্যই দিস ইজ আ রিস্কি বেট। যদি কোনো ট্রেডার এখান থেকে এন্ট্রি না নেন এই সিচুয়েশনে, যেহেতু এটা একটা ওভারেড রেজিস্ট্যান্সের মধ্যে প্রবেশ করেছে, তাহলে দ্যাট ট্রেডার ইজ আ কনজারভেটিভ ট্রেডার, এবং কনজারভেটিভ ট্রেডার হওয়ার জন্য তিনি এই রিস্কটা থেকে বিরত থাকবেন, তার স্টপ লসটা হিট হবে না। এবং আজকে ডেটে দাঁড়িয়ে কী হয়েছে, এখানে ব্রেকআউট, যারা ট্র্যাপ হয়েছে তাদের বুল ট্র্যাপ হয়ে ডাউন মুভ হয়ে লোয়ার লেভেলের যে ক্রিটিক্যাল সাপোর্ট অর্থাৎ এই লেভেলটা, তার নিচেও ব্রেকডাউন দিয়েছে। এখান থেকে একটা উইক দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু রিভার্সালের সাইন আসতে এখন বহু দেরি, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ডেলি টাইম ফ্রেমে যেতে হবে, ছোট টাইম ফ্রেমে আরও যেতে হবে, আওয়ারলি টাইম ফ্রেমে, এখানে দেখতে হবে কোনো ফরমেশন হচ্ছে কি না, যার সাইন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটা ভি শেপ রিকভারি বা এই ডাউন মুভের রিট্রেসমেন্টই আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আইসিআইসিআই প্রুলি। আইসিআইসিআই প্রুলি দেখুন, কেন বেরিয়ে যাওয়া উচিত, এটা আরও আগে আমাদের অ্যানালিসিস করা উচিত ছিল। তো এখানে দেখুন ফার্স্ট টপ ফরমেশন, নেকলাইন, ডাবল টপ, ব্রেকডাউন, এগুলো জায়গায় চেষ্টা করেছিল, বাট এই মুভটা শুধুমাত্র এই ডাউন মুভের একটা রিট্রেসমেন্ট। দেখুন মোরারলেস এই ডাউন মুভের 50% থেকে রেজিস্ট্যান্স ফেস করে আবার ডাউন, আবার চেষ্টা করলো লোয়ার হাই ফরমেশন করে ডাউন। তাহলে এই যে বেন্ডিংটা, এটা আমাদের স্পট করার চেষ্টা করতে হবে। কোনো ফার্দার রিভার্সাল সাইন ছাড়া এখানে আমাদের কিন্তু এই স্টকটা থেকে বিরত থাকা উচিত। এবার আপনার ডিসিশন।
ডেলি টাইম ফ্রেমে এক দুটো স্টক নিয়ে আলোচনা করব এবং এখানে আজকের আলোচনা শেষ করব। প্রথম হচ্ছে টিভিএস মোটরস, খুব দুর্দান্ত পারফর্ম করেছে। টিভিএস মোটরে অবশেষে কি দেখতে পাওয়া যাচ্ছে দেখুন, এই হচ্ছে আমাদের ট্রেন লাইন ব্রেকআউট, খুব সুন্দর ব্রেকআউট। তারপরে কি হলো, ট্র্যাপিং। এবার এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কন্টিনিউয়াস আমরা কি দেখতে পাচ্ছি, এটা ডেলি টাইম ফ্রেম। এই যদি আমাদের হাই হয়, এটা সুইং ফরমেশন, লোয়ার হাই লোয়ার লো। যদি আওয়ারলি টাইম ফ্রেমে যায় আরো ভালো লাগবে দেখতে, দেখুন এই, তাই না? তাহলে এই সিগন্যালগুলো কিন্তু আমাদের দেখতে হবে। বাজার অনেক আগেই ভাঙার, মানে ভবিষ্যতে যে পড়বে বাজার, এর সিগন্যাল কিন্তু দিয়ে থাকে। এবার হতে পারে একবার দুবার ফেল হচ্ছে সেই সিগন্যাল, কিন্তু আলটিমেটলি যখন আপনি এই অভ্যাসটা করে নেবেন যে আমার প্রফিট বুক করে নেওয়ার, প্রফিট আমাকে বুক করে নিতে হবে, আলটিমেটলি গেনার আপনি হবেন। না তো কি হবে, কোনো কোনো স্টক 50-60% রিটার্ন দেখিয়ে প্রফিট না বুক করে লাস্টে 10% 20%-এ আপনি বুক করছেন। এরকমটা নয়, বাজার ভাঙার সিগন্যাল আমাদের অনেক আগেই দিয়ে থাকে। তো এখানে হাই, তারপরে দেখুন এই এই যে এখানে একটা সুইং ফরমেশন করলো, সুইং হাই ফরমেশন, সুইং লো ফরমেশন, ওভারকাম করতে গেলে মিনিমাম ইনিশিয়েশন এর উপরে যায়নি প্রাইস। টেস্টিং, রিট্রেসমেন্ট, টেস্টিং, আবার নতুন লো, আবার টেস্ট করতে গিয়ে দেখুন রিজেক্ট করেছে বাজার, গ্যাপ আপ নিয়ে রিজেক্ট করেছে, আবার নতুন লো। তাহলে এটা কি দেখাচ্ছে আমাদের, শর্ট টার্মে কোথাও না কোথাও বাজারের স্লোপ কিন্তু ডাউনওয়ার্ডস হয়ে গেছে। আপনি কি করবেন, আপনার ইচ্ছে। জিন্দাল স্টিল, দেখুন ডেলি টাইম ফ্রেম দেখি, সরি উইকলি নট, হ্যাঁ ডেলি টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে কি আমরা একটা বেয়ারিশনেসের মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বাজার কোথাও না কোথাও প্রিভিয়াস যে হাই তাকে ব্রিজ করতে পারছে না। এই হচ্ছে আমাদের কাছে উইকনেস। রিসেন্টলি কি করেছে, লাস্ট হাই, সুইং লো, লোয়ার হাই, আবার লোয়ার লো ফরমেশন। শুধু তাই নয়, এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানার চেষ্টা করি এইরকম করে, তো তাহলে তার ব্রেকডাউনও দেখতে পাচ্ছি। তাহলে এই আমাদের লোয়ার ট্রেন্ড লাইন আর এই হচ্ছে আমাদের আপার ট্রেন্ড লাইন, ক্লিয়ারলি একটা ট্রায়াঙ্গেলের ব্রেকডাউন দেখতে পাচ্ছি। তাহলে এই রিট্রেসমেন্টটা শুধুমাত্র আমাদের এই ডাউন ট্রেন্ডের, মানে এই যে ট্রায়াঙ্গেল যে ব্রেকডাউন হয়েছে তার রিট্রেসমেন্ট হতে পারে। তো এখানে আওয়ারলি টাইম ফ্রেমে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এই যদি আমাদের একটা সুইং হয় আর এটা যদি সুইং হাই হয়, হায়ার লো হায়ার হাই ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের একটা এন্ট্রি আছে, হতে পারে, আমরা কনসিডার করতে পারি যদি ইচ্ছে থাকে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এর উপরে একটা ওভারহেড রেজিস্ট্যান্সও রয়েছে। ক্ষেত্রে আমাদের কি করণীয়, কে ডিসিশন নেবে, একজন টেকনিক্যাল অ্যানালিস্টকে, একজন ট্রেডারকে ডিসিশনটা নিতে হবে। এই ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সও রয়েছে, কি করবেন আপনাকে ভাবতে হবে। নেক্সট হচ্ছে গেল। গেল বহু আগের পোস্ট করা, তো সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কারেন্ট কন্ডিশন নিয়ে আলোচনা করব, কারণ তাতে করে আমাদের শিখতে আরও হেল্প হবে। কি করেছে গেল, আবার ডাবল টপ ফরমেশন, মাল্টিপল টপস রয়েছে, ব্রেকডাউন হয়েছে। আমাদের জন্য ক্রিটিক্যাল এখন এই লেভেলটা, বা এই যে রেড জোনটা মার্ক করা আছে তার নিচে যদি সাস্টেন করে, তাহলে বুলদের জন্য খুব ভালো একটা হবে না। যতক্ষণ এর ওপরে আছে ততক্ষণ টিকে থাকো, বা টিকে থাকা যায়, আমরা কনসিডার করতে পারি যে বুলিশনেস রয়েছে। কিন্তু যদি এর নিচে আসে বা আওয়ারলি টাইম ফ্রেমে আবার কোনো রিভার্সাল সাইন আসে, তাহলে কিন্তু আমাদের ভেবে দেখতে হবে স্টকটি নিয়ে। আজকে আমাদের নেক্সট এবং শেষ যে স্টক সেটি হচ্ছে গ্রাসিম। তো গ্রাসিমে দেখুন ট্রিপল টপ ক্লিয়ারলি ভিজিবল, চেষ্টা করছে বাজার কিন্তু ওপরে যেতে পারছে না, ওপরে গেলেও সাস্টেন করতে পারছে না। তো আমাদের জন্য ক্রিটিক্যাল এই লেভেলটা, এই একটা রেঞ্জের মধ্যে ফেঁসে রয়েছে। যদি এই রেঞ্জ ব্রেকডাউন আসে তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে স্টকটিতে কি করব।
ক্লিয়ার? তো আশা করি আজকে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনেক কিছু ইনসাইটস প্রোভাইড করতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামত বা আপনার ফিডব্যাক ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।